2 মাস পর ঈশা আজ দিহানকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরে এলো। এই 2 মাস রোহানের সাথে দেখা করেনি সে, কিন্তু রোহান প্রতিদিন শ্বশুর বাড়ি গিয়ে ছেলেকে দেখে আসতো। মাঝে মাঝে ঈশার ছায়া দেখে বা তার কণ্ঠের স্বর শুনে রোহানের সন্তুষ্টি হতো। অনেক ইচ্ছে ছিল ঈশাকে বাসায় নিয়ে আসে, কিন্তু বলার সাহস হয়নি। যদি ঈশা উল্টো বুঝে বসে থাকে। ঈশার হাতে বানানো 1 কাপ চায়ের মধ্যে রোহান ভালোবাসা খুঁজে নিত। এ 2 মাসে ঈশার এই একটা স্পর্শ রোহান শ্বশুর বাড়ি গিয়ে পেয়েছিল। যদিও রোহান এলে প্রথম প্রথম ঈশা বিরক্তি প্রকাশ করত, কারণে অকারণে ঘরের জিনিসপত্রের উপর রাগ ছাড়ত। রোহানের বিষয়টা খুব খারাপ লাগতো, তবে রাগ ছাড়ার শেষে ঈশা নিজ হাতে রোহানের জন্য চাও বানাতো, আর সেটাই রোহানের অনেক ভালো লাগতো। যদিও ঈশা চা নিয়ে রোহানের সামনে আসতো না, ঈশিতা পারভিনই নিয়ে আসতো আর বলতো, তোমার বউ বানিয়েছে, কেমন হয়েছে দেখো। এই 2 মাসে তিনি বিশেষভাবে রোহানের মনে জায়গা পেয়েছেন। রোহানের তার আন্তরিকতা খুব ভালো লাগে, আর তিনিই একমাত্র রোহানের পক্ষে কথা বলেন। অন্যদিকে ঈশার বাবা কামাল উদ্দিন মেয়েকে আশকারা দিয়ে রেখেছেন, যার ফলে ঈশা প্রতিদিনই রোহান আসলে বলতো, ওই লোকটা আবার কেন এসেছে, যত সব। ঈশিতা পারভিন বলতেন, তোর সমস্যা কোথায়? সে তার ছেলেকে দেখতে এসেছে, তোর ইচ্ছা না থাকলে চলে যা সামনে থেকে। অন্যদিকে রোহান ঈশার ব্যবহারে দমে গেলে ঈশিতা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, কিছু মনে করো না বাবা, এক সময় সব ঠিক হয়ে যাবে। রোহান মলিন মুখে উত্তর দিত, জি, আমি সে সময়ের অপেক্ষায় থাকব। বর্তমানে ঈশা তার শ্বশুর বাড়ি ফিরে এসেছে। এসে দিহানকে নিয়ে তিপ্পের রুমে চলে গেল। রাজিয়া রহমান তা দেখে ঈশাকে বললেন, ঈশা, তুমি এখন থেকে দিহানকে নিয়ে রোহানের সাথেই থাকবে। আমি তোমাদের জন্য রুমটা গুছিয়ে রেখেছি। ঈশা চোখিত দৃষ্টিতে রাজিয়ার দিকে তাকিয়ে বলল, না মা, আমি এখানেই থাকবো। দেখো মা, রোহান এখন তোমার স্বামী। আমি একটা ছেলে হারিয়েছি, রোহানকে হারাতে চাই না। ঈশা, রোহানের ভবিষ্যৎ এখন তোমার সাথে, তুমি মেনে নাও এই সম্পর্ক। কিসের জেদ ধরে আছো? দিব্যের হায়াত অতটুকুই ছিল। তোমার ভাগ্যে তোমার স্বামীর 2জন লেখা ছিল, তাই আজ রোহানের সাথে তোমার বিয়ে হয়েছে। এখানে রোহানের তো কোনো অপরাধ নেই। তোমার আর দিহানের জন্য সব করতে পারবে। ছেলেটা সব কথা নিজের মাঝে চেপে রাখে, দিব্যের মতো কারোর সাথে ভাগ করে নিতে জানে না, তাই হয়তো বোঝা যায় না ও কতটা কষ্টে আছে। ঈশা আর কিছু বলতে পারল না। তার ইচ্ছের উপর তো আর সব চলবে না, তাই না চাইতেও তাকে রোহানের রুমে চলে যেতে হলো। আর এদিকে রোহানের আজ খুব ভালো লাগছে, কারণ ঈশা দিহানকে নিয়ে আজ বাসায় ফিরছে। 2 মাস পর সে প্রাণ ভরে ঈশাকে দেখতে পারবে। এখন আর সে পালাবে কোথায়? সারাদিন তো আর নিজেকে লুকিয়ে থাকতে পারবে না। বাসায় ফেরার সময় ঈশার জন্য ফুচকা কিনে আনলো রোহান। ভার্সিটিতে সে ঈশাকে বেশি ফুচকা খেতে দেখেছিল। সাথে অনেকগুলো কিটক্যাট চকলেট কিনলো রোহান। ঈশার কিটক্যাট চকলেট অনেক পছন্দের। দিব্যও প্রতিদিন নিয়ে আসতো বাসায় আসার সময়। সাথে একটা গোলাপ ফুলও আনতো মাঝে মাঝে। ঈশার গোলাপ ফুলও অনেক পছন্দের। রোহানের এই মুহূর্তে ঈশাকে একটা গোলাপ ফুল দিতে ইচ্ছে করছে, কিন্তু যদি ঈশা কিছু মনে করে, তাই আর ফুল কিনলো না। বাসায় এসে রোহান সোজা দিব্যের রুমে চলে গেল, কিন্তু ঈশা আর দিহানকে সেখানে না দেখে সে দমে গেল। রাজিয়া রহমানকে জিজ্ঞেস করলো, মা, ঈশা আর দিহান আসেনি? রাজিয়া মনে মনে হাসলেন, কিন্তু মুখ ঘুরিয়ে বললেন, না। না শুনেই মুহূর্তে রোহানের মুখটা শুকিয়ে গেল। মন খারাপ করে টেবিলের উপর ফুচকার প্যাকেট আর চকলেটগুলো রেখে রুমে পা বাড়ানোর সময় রাজিয়া জিজ্ঞেস করলেন, এগুলো কার জন্য? রোহান দীর্ঘশ্বাস ফেলে বলল, ঈশার জন্য এনেছিলাম, ওর পছন্দের। রাজিয়া মুচকি হাসলেন। রোহান রুমে এসে দেখল নীল জামা পরা একটা মেয়ে তার বিছানায় শান্তভাবে ঘুমিয়ে আছে। ঈশাকে তার বিছানায় ঘুমিয়ে থাকতে দেখে রোহান যেন আকাশের চাঁদ হাতে পেল। সে ঈশার পাশে এসে বসল। ফ্যানের বাতাসে ঈশার চুলগুলো উড়ে এসে তার মুখের উপর পড়েছে। এত মায়াবী লাগছে মেয়েটিকে দেখতে। এই নিষ্পাপ মুখ দেখে মনেই হচ্ছে না এই মেয়েটা ঝগড়া করতে পারে। রোহান ঈশার চুলগুলো আস্তে করে সরিয়ে দিল। আজ ঈশা ঘুমিয়ে থাকুক, এত কাছ থেকে গভীর মনোযোগ দিয়ে দেখার সুযোগটা সে হাতছাড়া করবে না। অনেকক্ষণ এভাবেই তাকিয়েছিল রোহান। শান্ত আর মিষ্টি ভালোবাসার নজরে রোহান তার প্রিয়তমাকে দেখছিল।
যে চাহনিতে কোনো লালসা নেই, কোনো আক্ষেপ নেই, কোনো অভিমান আর অভিযোগের স্থান নেই। এই চাহনিতে শুধু আছে প্রকৃত ভালোবাসা, অসীম মায়া, তীব্র অনুভূতি আর মিষ্টি সন্তুষ্টি। ঈশান নড়ে চড়ে উঠতে রোহান তাড়াতাড়ি সরে পড়ল। ঈশা রোহানকে দেখে খানিকটা লজ্জা পেল। মনে মনে ভাবল, উনি এখন কি ভাবছেন? আমি এসে ওনার রুমে অভদ্রের মতো ঘুমিয়ে পড়েছি, আমাকে নির্লজ্জ ভাববেন। ঈশা নিজের কাপড় ঠিক করে রোহানকে বলল, মা বলেছিল তাই এই রুমে এসেছি, আমার ইচ্ছে ছিল না। আপনার সমস্যা হলে আমি দিহানকে নিয়ে চলে যাব, আপনি শুধু মাকে একটু বোঝাবেন। রোহান মনে মনে বলল, এই মেয়েটা এত অদ্ভুত কেন? এতদিন পর আমাকে দেখে জিজ্ঞেসও করলো না কেমন ছিলাম এতদিন। শুরুতেই তার অদ্ভুত সব কথাবার্তা। রোহান ঈশাকে বলল, আমার সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? আপনি কোথায় থাকবেন? দিহানের পাশে। আমি কোথায় থাকবো তাহলে? দিহানের অন্য পাশে। সমস্যা হলে বালিশ দিয়ে রাখতে পারো মাঝখানে, বিছানা যথেষ্ট বড় আছে। রোহানের উত্তর শুনে ঈশা মনে মনে খুশি হলো। তারপর রুম থেকে বেরিয়ে এলো। রাজে ঈশাকে দেখে বললেন, এবার তাহলে ঘুম ভেঙেছে? ঈশা ক্ষীণ কণ্ঠে বলল, জি মা। রাজিয়া রোহানের আনা প্যাকেটটি ঈশার দিকে এগিয়ে দিয়ে বলল, এ নাও, এগুলো তোমার বর তোমার জন্য এনেছে। ঈশা প্যাকেট খুলে দেখলো ফুচকা, সাথে অনেকগুলো কিটক্যাট। ঈশা মনে মনে খুব খুশি হলো। দিব্যও তার জন্য কিটক্যাট চকলেট নিয়ে আসতো। আর অনেকদিন ধরে ঈশার ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কাকে বলবে? বাবাকে একবার বলেছিল, কিন্তু বাবার ভাষ্যে এসব বাইরের জিনিস খেলে অসুস্থ হয়ে যাবে, আর সে অসুস্থ হলে তার বাচ্চাও অসুস্থ হয়ে পড়বে। ঈশার এসব আবদার কেউ পূরণ করে না, একমাত্র দিব্যই সব বুঝতো। আর আজ রোহানও বুঝলো। ঈশাকে অনেকদিন পর হাসতে দেখলো রাজিয়া রহমান। তিনি ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার মুখে হাসি মানায়, আর মন খারাপ করে থেকো না। ঈশা মুচকে হেসে বলল, জি। রাতের খাওয়া শেষে সব গুছিয়ে ঈশা রুমে এসে দেখলো রোহান দিহানের সাথে হাসছে। ঈশা তা দেখে মনে মনে ভাবতে লাগলো, দিব্য থাকলে হয়তো এভাবে দিহানের সাথে খেলতো। রোহানের হাসি অনেকটা দিব্যের মতোই। রোহান হাসলে দিব্যের মতো গালে টোল পড়ে। রোহান ঈশাকে দেখে বলল, আমার ছেলে আমাকে কাছে পেয়ে অনেক খুশি হয়েছে। আমাকে বলছে এতদিন আমাকে ছাড়া তার ভালো লাগেনি। ঈশা মুখ বাঁকিয়ে বলল, আমার ছেলে প্রতিদিন আমার সাথে হাসতো, খেলতো। যদি কেউ মনে করে আমার ছেলে এতদিন ভালো ছিল না, এটা তার মনের ভুল। ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে, ভালো না লাগলেও হাসতে পারে, কাউকে বুঝতে দেয় না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমার ছেলে আমার সাথে ভালো থাকে না? ভালো থাকে না তা বলিনি, বলেছি আমাকে ছাড়া তার ভালো লাগে না। আমার ছেলের তো বাবা মা দুজনকেই চায়, তাই না বাবা? দিহান আবার হেসে দিল। দিহানকে খিলখিলিয়ে হাসতে দেখে ঈশা রোহানকে আর কিছু বলল না। অদ্ভুত লোকটার জন্য সে তার ছেলের মন খারাপ করতে চায় না। আর যাই হোক, এই অদ্ভুত লোকটাই তার ছেলের বাবা। রিধির জন্য আজকের দিনটা বড়ই আনন্দের, কারণ রক্তিম আর রিধির বিয়ের ব্যাপারে রিধির আম্মি বাপ্পি রাজি হয়েছে। আর এই রাজি করানোর ব্যাপারে বিশেষ অবদান রেখেছে রিধির দুই কলিজার বান্ধবী বর্ণ ও দিয়া, সাথে তার অনু ভাইয়া। এরপর তারা 2 সপ্তাহ সময় নেয়। 2 সপ্তাহ পর রিধি আর রক্তিমের বিয়ে। আত্মীয় বন্ধু বান্ধব ছাড়াও আশেপাশের অনেককে দাওয়াত দেওয়া হয়েছে। অদিতিও রিধির মন রক্ষা করার জন্য দেশে এসেছে। রিধি তাকে আসার জন্য অনেক অনুরোধ করেছিল। অদিতিরও আর মনে কোনো অভিযোগ নেই। তার পাকিস্তানি এক ছেলের সাথে 3 মাস হলো বিয়ে হয়েছে। ছেলেটির নাম আহাদ রোস্তাম। অদিতির সাথে তার কোম্পানিতে কাজ করত। তাদের মধ্যে ভালো বন্ধুত্বও ছিল। ছেলেটা অদিতিকে অনেক আগে থেকে পছন্দ করত, কিন্তু অদিতি রক্তিমকে ভালোবাসত, তাই কখনো আহাদ তার ভালো লাগার কথাটা অদিতিকে জানায়নি। কিন্তু যখন জানতে পারলো রক্তিম অন্য একজনকে পছন্দ করে, আহাদ আর সেই সুযোগ হাতছাড়া করলো না, অদিতির মনে জায়গা করেই নিল। রিধি আর রক্তিম এয়ারপোর্টে অদিতিও তার বরকে নিতে এসেছে। অদিতি রক্তিমের সাথে আহাদের পরিচয় করিয়ে দিল। আহাদ রক্তিমের সাথে হাত মিলিয়ে বলল, নাইস টু meet you and thank you so much. You helped me to get this lovely lady. রক্তিম মুচকি হাসলো। অদিতি রক্তিমের কানের কাছে এসে বলল, দেখেছো, তোমার চেয়ে বেশি হ্যান্ডসাম। তুমি কি ভেবেছিলে তুমি একমাত্র সুদর্শন পুরুষ? রিধি অদিতিকে বলল, আপু তোমার বরটা না খুব। রক্তিম বাঁকা চোখে তাকাতেই রিধি চুপ হয়ে গেল আর মনে মনে বলল, বুইটা ব্যাটা রাক্ষস এত জ্বলছে কেন এখন?
আমাকে দেখিয়ে দেখিয়ে যখন আমার ভার্সিটির মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলো তখন কি আমার জ্বলে না? খুব তো হেসে হেসে দাওয়াত দিচ্ছিল ওই দিন, আর আমি কারো দিকে তাকালে একটু প্রশংসা করলেই দোষ। রিধি রক্তিমকে ভেঙচি দিয়ে আহাদের কাছে গিয়ে বলল, ইউ আর টু ইয়ং অ্যান্ড সো হ্যান্ডসাম। এরপর রিধি অদিতির দিকে তাকিয়ে বলল, আপু, আমি কি তোমার বরকে আমার ক্রাশ লিস্টে স্থান দিতে পারবো? অদিতি রক্তিমের দিকে তাকিয়ে হেসে বলল, অবশ্যই। রক্তিম রিধির হাত ধরে নিজের কাছে টেনে আনলো তাকে, আর আহাদ আর অদিতিকে উদ্দেশ্য করে বলল, বাসায় যাওয়া যাক। কাম আহাদ, গেট ইন। আহাদ মৃদু হেসে বলল, ইয়া ম্যান। আহাদ আর অদিতির সামনে চলে গেলে রক্তিম রিধির হাত ধরে বলল, কি বলছিলে তুমি? ক্রাশ লিস্ট মানে কি? তুমি দিনরাত 24 ঘন্টা কজনের উপর ক্রাশ খাও? রাস্তাঘাটে যাকে দেখো তাকে তোমার ভালো লেগে যায়? আমাকে কি চোখে পড়ে না? পড়বে না কেন? তুমি হচ্ছে আমার ওল্ড অ্যান্ড এক্স ক্রাশ। মানে হচ্ছে বুড়োদের মধ্যে একমাত্র তুমি আমার ক্রাশ, আর এক্স হয়ে গেছো। এখন তো রিসেন্ট এই যে অদিতি আপুর বরটা, যা ইয়াং, সে আমার ক্রাশ। রক্তিম দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমার এক্স? রিধি, ওই ছেলের দিকে তাকাবে না বলছি, আমার দিকে তাকাও। রিধি আহ্লাদি কণ্ঠে বলল, আরে এক্স ক্রাশ বলতে পুরনো ক্রাশ বলছি। ভালো তো শুধু তোমাকেই বাসি, তুমি তো আমার ওয়ান অ্যান্ড অনলি ভালোবাসা, আমার একমাত্র বুড়ো রাক্ষস। এই জায়গায় কি আমি আর কাউকে দিতে পারি বলো? রক্তিম মুচকি হেসে মুহূর্তে গম্ভীর মুখে বলল, অদিতির বরের দিকে চোখ দেবে না। কেন? রিধি তারপর রক্তিমের বুকের কাছে নাক লাগিয়ে বলল, ইউ, পোড়া গন্ধ আসছে। রক্তিম চোখ ছোট করে বলল, ভালো হয়েছে, এবার তোমার সব ঢং বন্ধ করো, আর এখন চলো। 2 সপ্তাহ পর রিধি আর রক্তিমের মেহেদি রাত্রির দিনটা চলে এলো। তাদের মেহেদি অনুষ্ঠান একসাথে হয়েছে। রোহান ঈশা আর দিহানকে নিয়ে রিধি রক্তিমের মেহেদি অনুষ্ঠানে এসেছে। ঈশা আজ হলুদ শাড়ি পরেছে, রোহান ঈশার সাথে মিলিয়ে হলুদ পাঞ্জাবি পরেছে। রিধি রোহানকে দেখেই বলল, আজকে কিন্তু অবশ্যই একটা গান গাইতে হবে। রোহান হেসে বলল, আজকের গানটা আমার ছেলের মায়ের জন্য গাইব, হবে তো? রিধি একগাল হেসে বলল, একদম ফাটাফাটি হবে। রিধি আর রক্তিম একে অপরের হাত ধরে আছে। তাদের দেখে অনেক শক্ত করে দিয়ার হাত ধরলো। দিয়া আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে বলল, কি করছো তুমি? অনেক বলল, আমার বউয়ের হাত ধরেছে। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু লোকে কি বলবে? অনেক ভ্রুকুচকে বলল, আমার বউ, আমি ধরবো হাত? আজ যে আমাদের ভালোবাসার রাত। বিয়ে তোমার বোনের হচ্ছে, আমাদের না। আমার জন্য তো প্রতিদিনই বিয়ের রাত। মানে? দূর, কি হাত ধরলাম, কত কথা তার। যাও, ধরবো না। অনেক হাত ছেড়ে দিলে দিয়া আবার শক্ত করে অনেকের হাত ধরে ফেললো আর বলল, একদম হাত ছাড়বে না। অনেক দিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রোহান গিটার হাতে নিল। ঈশার দিকে তাকাতে ঈশা চোখ নামিয়ে নিল। আজ অনেক মাস পর রোহান গিটারে হাত দিয়েছে। আজ তার প্রেয়সীর জন্য সে গান গাইবে, যে এখন শুধুই তার প্রেয়সী, যার উপর এখন শুধুই রোহানের অধিকার, আর কারো কোনো অধিকার নেই। হৃদয় আকাশে কেন মেঘাসে, হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলো
সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জোড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। রোহান ঈশার দিকে তাকিয়ে পুরো গানটি শেষ করলো। ঈশা একবারের জন্য রোহানের দিকে তাকালো না। রোহানের চোখের দিকে তাকাতে তার ভীষণ লজ্জা লাগছিল। পরদিন রিধি আর রক্তিমের বিয়ে হয়ে গেল। অবশেষে সমাপ্তি হলো রক্তিম আর রিধির অপেক্ষার। বাসর ঘরে বসে আছে রিধি। রক্তিম ঘরে ঢোকার সাথে সাথে রিধি বিছানা ছেড়ে নেমে হাত এগিয়ে দিতেই রক্তিম রিধির হাত ধরে বলল, আমার বউটাকে আজ খুব সুন্দর লাগছে। রিধি লাজুক হেসে বলল, জানি, সবাই বলেছে। কে কে বলেছে? ইফতি, আদি, শাহেদ, ইমতিয়াজ, নাফিজ, আরমান। রক্তিম রিধিকে থামিয়ে দিয়ে বলল, ওকে ওকে শেষ করো, আজকে আমাদের বাসর রিধি, আর তুমি অন্য ছেলেদের কথা বলছো? ও মা, তুমিই তো জিজ্ঞেস করেছো কে কে বলেছে আমাকে সুন্দর লাগছে। ওকে সব বাদ দাও, এখন শুধু তুমি আর আমি। আগে আমার গিফট। মানে কিসের গিফট? বাসর রাতে বর বউকে গিফট দেয়, আমারটা কোথায়? কি গিফট লাগবে আমার বউটার? ওয়েট ওয়েট ওয়েট, লিস্ট করতে হবে। লিস্ট করতে হবে না, তোমার যদি সম্মতি থাকে তাহলে সবচেয়ে দামি গিফটে তোমাকে দেব। রিধি একগাল হেসে বলল, সত্যি? দাও দাও। এত তাড়াতাড়ি তো হয় না, বাবু আসতে তো সময় লাগবে, এখন থেকে প্রস্তুতি নিলাম না হয়। রিধি ভ্রুকুচকে বলল, বাবু? আজ মাত্র বিয়ে হয়েছে আমাদের, কোথায় আমাকে হানিমুনে নিয়ে যাবে তা না, বাবু নেওয়ার প্ল্যান করছো? আসলে বুড়ো হয়ে গেছো তুমি, এখনই বাবা হওয়ার ইচ্ছে যাচ্ছে, কিছুদিন পর শ্বশুর হতে চাইবা, তারপর দাদা নানা। রক্তিম কান ধরে বলল, আচ্ছা সরি, বলো কি গিফট লাগবে? রিধি মুখ ছোট করে বলল, লাগবে না কিছু, তুমি একটা বুড়ো রাক্ষস। তোমার আমাকে বুড়ো মনে হয়? তুমি জানো কত মেয়ে আমার পেছনে ঘুরে? রিধি চোখ বড় বড় করে বলল, কি? ছি 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 রক্তিম, তুমি অন্য মেয়েদের নাচাও? রিধি, আজকে আমাদের বাসর, তুমি কি আজ ঝগড়া করা বাদ দিতে পারো না? রক্তিম এই বলে বারান্দায় চলে গেল। রিধি একটু পর বারান্দায় গিয়ে রক্তিমকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমাকে ফেলে চলে এসেছো কেন? রক্তিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি হয়তো তোমার যোগ্য নই, আমাদের বয়সের অনেক পার্থক্য, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি রিধি। এটা কি বলছো রক্তিম তুমি? কে বলছে তুমি আমার যোগ্য নও? তুমি আমার সব কিছু, আমি তোমাকে ছাড়া কখনো ভালো থাকবো না। ভালোবাসার মানুষকে পছন্দের নামে ডাকতে সবার ভালো লাগে, আর আমার বুড়ো নামটা ভালো লেগেছে। রিধি রক্তিমের দুগালে হাত রেখে বলল,
তুমি কি রাগ করেছো? আমি তো আদর করে বলি। রক্তিম, তুমি হচ্ছ আমার মিস্টার পারফেক্ট, আমার ভালোবাসা। সরি, আর কখনো বুড়ো বলে ডাকবো না। রক্তিম হেসে রিধিকে জড়িয়ে ধরে বলল, আমার বউটার যেমন ইচ্ছা হয় তেমন নামে আমাকে ডাকবে। রক্তিম রিধি দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিধি বলল, কি দেখছো? রক্তিম বলল, আমার জীবনে একদিন ছোট্ট একটা মেয়ে এসেছিল। মেয়েটাকে আমি কখন ভালোবেসে ফেলেছি আমার জানা নেই, আর আজ মেয়েটা আমার বউ। রিধি মৃদু হেসে বলল, ইয়া, লম্বা একটা ছেলের সাথে দেখা হয়েছিল একদিন, যে রোজ আমাকে বকতো, আবার রাগ ভাঙানোর জন্য চকলেটও কিনে আনতো। সে একটা পচা রাক্ষস ছিল। তারপর সেই রাক্ষসটা একদিন আমার মনের জায়গা করে নিল, আর আজ রাক্ষসটা আমার হবু বাচ্চার দাদির একমাত্র পুত্রবধূর পর। রক্তিম হেসে রিধিকে আরও কাছে টেনে নিল। আজ থেকে শুরু হবে রিধি আর রক্তিমের নতুন সংসার, যেখানে থাকবে ছোটোখাটো অপেক্ষা। রক্তিম অফিসে গেলে রিধি তার ফোনের অপেক্ষায় থাকবে। রক্তিম কবে বাসায় ফিরবে সেই অপেক্ষায় থাকবে। সাপ্তাহিক ছুটির অপেক্ষায় থাকবে, যেদিন একটু বেশি সময় ভালোবাসার মানুষটির সাথে কাটাতে পারবে। এই অপেক্ষা মিষ্টি অপেক্ষা। এখানে কোনো কষ্ট নেই, যন্ত্রণার স্পর্শ নেই, শুধুই ভালোবাসা আর ভালো লাগার স্থান। সকালে রিধির ঘুম ভাঙার পর সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। রক্তিমের ইচ্ছে পূরণ করার জন্য শাড়ি পরে নিল, মাথায় খোপা করলো আলগাভাবে, সুন্দর করে কাজল লাগালো চোখে। তারপর রান্নাঘরে চলে গেল রক্তিমের জন্য নাস্তা বানাতে। এদিকে রক্তিমের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। রিধি অ্যালার্ম সেট করে রেখেছিল। রক্তিম আশেপাশে রিধিকে না দেখে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলো রিধিকে খুঁজতে। রিধিকে দেখে রক্তিম হা করে তাকিয়ে রইল। এরপর রিধির পাশ ঘেঁষে দাঁড়ালো। রক্তিম রিধিকে হালকা ধাক্কা দিয়ে বলল, সুন্দর লাগছে। রিধি বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকো। রিধি টেবিল ফ্যান চালু করে দিল। রক্তিম ক্যাবিনেটের উপর পা ঝুলিয়ে বসলো। ফ্যানের বাতাসে রিধির চুলগুলো ধীরে ধীরে খুলে যাচ্ছে। রক্তিম মনে মনে হাসছে আর ভাবছে মেয়েটির এখনও মনে আছে তার ইচ্ছের কথা। রক্তিম রিধির কাছে এসে চুলগুলো কানের পেছনে গুঁজে কপালে চুমু এঁকে দিল। এমন সময় নবনী এসে পড়লেন। রক্তিম আর রিধি নবনীকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। নবনী হেসে বললেন, তোদের এত বড় রুম কেন দিয়েছি? রক্তিম আমতা আমতা করে বলল, আচ্ছা আমি আসছি। রিধির দাঁতে দাঁত চেপে বলল, পথ একটা আমাকে বিপদে ফেলে পালিয়ে গেছে। রিধি রুমে এসে রক্তিমকে ইচ্ছে মতো শুনিয়ে দিল, আর রক্তিম রিধির মাথা ঠান্ডা করতে ব্যস্ত। এখন হয়তো রোজ চলবে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। এদিকে রাত 10টায় রোহান ঈশাকে ঘরে খুঁজে না পেয়ে ছাদে এসে দেখলো ঈশা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঈশা রোহানের উপস্থিতি টের পেয়ে বলল, আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? রোহান মৃদু স্বরে বলল, হ্যাঁ অবশ্যই। আপনি আমার কাছ থেকে কখনো কোনো আশা রাখবেন না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি দিব্যের জায়গাটা কাউকে দিতে পারবো না। ভালো হবে আপনি যদি মনে কোনো আশা না রাখেন আর আমার অপেক্ষায় না থাকেন। কথাটি বলে ঈশা ছাদ থেকে নেমে পড়ল, আর রোহানের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ এই অন্ধকার রাতকে সাক্ষী রেখে রোহান মনে মনে বলল, তোমাকে কাছে পেয়েও পেলাম না ঈশা, কিন্তু যতটুকু পেয়েছি যে বড় প্রাপ্তি হয় না। আমি এখন অনেক সুখে আছি, অনেকটা সম্পূর্ণ। তুমি নাই বা আমার হলে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কখনো হারাবে না। আমি অপেক্ষা করাও ছাড়বো না, অপেক্ষায় থাকবো তোমায় কাছে পাওয়ার।